প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা ডিটারজেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করে এসেছিলাম এবং আমরা দেখে এসেছি যে কিভাবে সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা ডিটারজেন্টের সাথে সাবানের যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো দেখে এসেছি এবং দেখে এসেছি যে অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহার করলে তার কি কি কুফল রয়েছে। আজকের ভিডিও ক্লাসে আমরা প্রসাধনী ব্যবহারে কিছু সতর্কতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা ব্লিচিং পাউডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। আমরা জানি যে মানুষের চুল, ত্বক এসব পরিষ্কার করার ক্ষেত্রে আবার ত্বকের সৌন্দর্য রক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে চুলের যত্নে আমরা শ্যাম্পু ব্যবহার করি, কন্ডিশনার ব্যবহার করি, ত্বকের যত্নে সাবান, বিভিন্ন ধরনের লোশন, বডি লোশন কিংবা ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো যে ত্বকের যে পিএইচটা সেটা 4.8 থেকে 5.5 মধ্যে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। এর কারণটা কি? ত্বক হচ্ছে অম্লীয় প্রকৃতির, যা ত্বকে যেই জীবাণুগুলো আক্রমণ করে বা বংশবৃদ্ধি করতে পারে তাদেরকে প্রতিরোধ করে এই অম্লীয় প্রকৃতিটা বা অম্লীয় পরিবেশটা। তাহলে এই যে পিএইচটা, আমরা জানি যে 7-এর নিচে যে কোনো পিএইচের মানকে আমরা বলি অম্লীয়, এবং 7 থেকে যত নিচে নামতে থাকে তত কি আমাদের পিএইচের মানটা, মানে যত 7 থেকে যত নিচে নামবে তত কি অম্লীয় বা অম্লত্ব যেটা সেটা বৃদ্ধি পায়। তো আমাদের ত্বকের মধ্যেকার পিএইচটা কিন্তু খুব বেশি পরিমাণে যে অম্লীয় তা না, এটা 4.5, 4.8 থেকে 5.5, তার মানে একটা মডারেট অম্লীয় বলতে পারো, বা 7 থেকেও যে খুব একটা দূরে এমনও না। তো এই অম্লীয় পরিবেশটা ত্বকের যেই রোগ জীবাণুগুলো কিংবা রোগ জীবাণুর যে বংশবৃদ্ধি সেটাকে আটকায়। তার মানে কি, আমাদের ত্বকের যে পিএইচটা কিংবা আমাদের চুলের কিংবা আমাদের মাথার ত্বকের যে পিএইচটা, সেই পিএইচের কাছাকাছি পিএইচের প্রসাধনী সামগ্রী আমাদেরকে ব্যবহার করতে হবে। এর কারণটা কি? প্রসাধনী পিএইচটা 4.8 থেকে 5.5 বেশি থাকলে সেই প্রসাধনী ব্যবহারের কারণে ত্বকের যে স্বাভাবিক অম্লত্বটা সেটা কমে যাবে। এবং খেয়াল করে দেখো যে আমাদের 4.8 থেকে 5.5 বেশি যদি পিএইচ বেড়ে যায়, পিএইচ বেড়ে যাওয়া মানে কি? অম্লত্বটা কমে যাওয়া। তোমার ত্বকে এই রেঞ্জের পিএইচ থাকার কারণে সেটা কি করে? রোগ জীবাণুর আক্রমণ থেকে বা বংশবৃদ্ধি থেকে ত্বককে রক্ষা করে। এবার প্রসাধনী সামগ্রী এমন পিএইচের হতে হবে যেটা কি এই রেঞ্জটাকে কভার করে। যদি বেশি পিএইচ হয়ে যায় সেক্ষেত্রে অম্লত্ব হ্রাস পাবে, আবার যদি পিএইচ অনেক কমে যায় সেক্ষেত্রে অম্লত্বটা কিন্তু বৃদ্ধি পাবে। কোনোটাই আমাদের জন্য কি সুফল বয়ে আনবে না, বরং দুইটারই কি খারাপ দিক রয়েছে। তার মানে পিএইচটা হতে হবে এরকম বা কাছাকাছি কিছু রেঞ্জের মধ্যে। তাহলে যেটা বলছিলাম যে পিএইচটা যখন বেড়ে যাবে তখন কি ত্বকের যে স্বাভাবিক অম্লত্বটা সেটা কমে যাবে, যার কারণে ত্বকের সৌন্দর্যটা নষ্ট হবে এবং জীবাণু থেকে আক্রান্ত হওয়ার যে আশঙ্কা সেটা বেড়ে যাবে। তাই আমাদের প্রসাধনী সামগ্রীর যে পিএইচটা এবং ত্বকের পিএইচটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন, একটা সামঞ্জস্য রাখতে হবে। যে সামঞ্জস্য থাকলে আমাদের ত্বক কি সুরক্ষিত থাকবে এবং বিভিন্ন জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবে। তো এই ছিল আমাদের প্রসাধনী ব্যবহারের যে সতর্কতা সেটা। এবার আমরা ব্লিচিং পাউডারের আলোচনায় চলে আসতে পারি। ব্লিচিং পাউডারের নাম তোমরা সবাই শুনে এসেছো যে রোগ জীবাণু ধ্বংস করার কাজে কিংবা কাপড়ের ময়লা দাগ পরিষ্কার করার কাজে ব্লিচিং পাউডারটা ব্যবহার করা হয়ে থাকে। তোমরা কি জানো এই ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম বা তার সংকেতটা কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নামটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। এর আগে তোমরা কোনো একটা ভিডিও ক্লাসে সোডিয়াম হাইপোক্লোরাইটের নাম শুনে এসেছো, কিন্তু এখানে আমরা অন্য একটা নাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। খেয়াল করে দেখো, আমরা জানি যে ক্যালসিয়ামের যোজনী 2, তার মানে ক্যালসিয়াম তার একটা হাত দিয়ে একটা ক্লোরিনকে ধরছে, ক্লোরিনের যোজনী 1, আমরা জানি সেটা, এবং ক্যালসিয়াম অন্য একটা হাত দিয়ে একটা অক্সিজেনকে ধরছে, কিন্তু অক্সিজেনের তো হাত দুটা, আরেকটা হাত দিয়ে অক্সিজেন আরেকটা ক্লোরিন পরমাণুকে ধরে। এটাই হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটের যে গাঠনিক সংকেত সেটা। এবং খেয়াল করে দেখো এখানে কিন্তু একটু বিশেষভাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইটকে প্রকাশ করা হয় CaOCl, কারণ OClটা কি ক্যালসিয়ামের একটা হাতে যুক্ত এবং অপর হাতে ক্লোরিনটা যুক্ত। এই জন্যই এই মূলকটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। এখানে আমরা ব্লিচিং পাউডারের ছবি দেখতে পাচ্ছি। ব্লিচিং পাউডার কি ধরনের দাগগুলো ওঠাতে আমরা ব্যবহার করে থাকি? যেমন ধরতে পারো যে বল পেনের কালি কিংবা অন্য কোনো রং যেগুলো সাবান কিংবা ডিটারজেন্ট দিয়ে সহজে তোলা যায় না, সেই কালি কিংবা অন্যান্য রঙগুলোকে যখন কাপড় থেকে ওঠানোর প্রয়োজন পড়ে বা বর্ণহীন করার প্রয়োজন পড়ে তখন ব্লিচিং পাউডারটা ব্যবহার করা হয়ে থাকে।
এছাড়াও কমোডে, বেসিনে কিংবা আমাদের ফ্লোরে বা মেঝেতে ইত্যাদি জায়গা থেকে জীবাণু ধ্বংস করার কাজেও কিন্তু ব্লিচিং পাউডারটা ব্যবহার করা হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই ব্লিচিং পাউডারটা কিভাবে প্রস্তুত হয়। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডারটা উৎপন্ন হয় বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডটা উৎপন্ন হয়। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা হচ্ছে তার আইইউপিএসি নাম, ব্লিচিং পাউডার হচ্ছে তার বাণিজ্যিক নাম। এখানে তাহলে আমরা একটু তার বিক্রিয়াটা দেখি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে, কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর মধ্যে ক্লোরিন গ্যাসকে চালনা করা হলো এবং তাপমাত্রাটা কিন্তু অবশ্যই 40 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। এখানে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড অর্থাৎ ব্লিচিং পাউডার এবং তার সাথে সাথে উৎপন্ন হচ্ছে পানি। তাহলে এইভাবে আমরা ব্লিচিং পাউডারটাকে তৈরি করতে পারি। চলো এবার আমরা দেখে নেই যে এই ব্লিচিং পাউডারটা কিভাবে কাপড়ের রঙিন দাগ বা ময়লা দাগকে উঠিয়ে ফেলে। ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন দাগকে বর্ণহীন করে, তার মানে সেই রঙিন দাগটাকে বা ময়লা দাগটাকে তুলে ফেলে। এই জন্য ব্লিচিং পাউডারকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটা কি? সেটা হচ্ছে বিরঞ্জক। তাহলে বিরঞ্জক মানে কি তোমরা বুঝতেই পারছো। তো এরপরে আমরা দেখছি যে কাপড়ের দাগ এবং ব্লিচিং পাউডার উভয় কিন্তু রাসায়নিক পদার্থ। কাপড়ের দাগ কিভাবে রাসায়নিক পদার্থ তোমরা এর আগেই দেখে এসেছো যে সাবান যখন পড়াচ্ছিলাম যে বিভিন্ন তেল চর্বির দাগ কিন্তু আমাদের কাপড়ের গায়ে লেগে থাকে, তো সেগুলোও কি রাসায়নিক পদার্থ। এবং ব্লিচিং পাউডারকে যখনই কাপড়ের দাগের উপর রেখে পানি দেওয়া হয় সেখানে, তখন ব্লিচিং পাউডারটা প্রথমে কিন্তু পানির সাথে বিক্রিয়া করে সে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্লোরাস অ্যাসিড তৈরি করে। এর আগেও তোমরা কিন্তু ক্লোরাস অ্যাসিডের যে কার্যকারিতাটা সেটা কিন্তু দেখে এসেছো। তোমাদের কি মনে পড়ে যে কোথায় তোমরা দেখে এসেছো এটা? তোমরা টয়লেট ক্লিনারে দেখে এসেছিলে যে সেখানে টয়লেট ক্লিনারের যে সোডিয়াম হাইপোক্লোরাইড সেটা পানির সাথে বিক্রিয়ায় হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করছে, যেটা ভেঙে পরবর্তীতে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়। এখানকার ঘটনাটাও ঠিক একই রকম। এখানে ব্লিচিং পাউডারটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিডটা উৎপন্ন করে। এই হচ্ছে সেই বিক্রিয়াটা। খেয়াল করে দেখো, এখানে এটা ভেঙে যখন এখান থেকে যে অক্সিজেনটা সেটা কিভাবে যুক্ত, ক্যালসিয়ামের সাথে এক হাত দিয়ে যুক্ত, আরেক হাতে সে ক্লোরিনকে ধরে, অপর হাতে ক্যালসিয়ামের একটা ক্লোরিন থাকে। তো এই যে OCl মূলকটা সেটা এখানকার হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করে? হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। তাহলে এই হাইপোক্লোরাস অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে সে ভেঙে গিয়ে সে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জার্মান অক্সিজেন তৈরি করে। আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে জার্মান অক্সিজেনকে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয়। অক্সিজেন পরমাণু থার্ড ব্র্যাকেটে রাখলে সেটা কি জার্মান অক্সিজেন ইন্ডিকেট করে। এই জার্মান অক্সিজেনটা এবার কিভাবে রঙিন পদার্থকে বর্ণহীন করে? ঠিক আগের মতো রঙিন পদার্থের সাথে জার্মান অক্সিজেনের বিক্রিয়া রঙিন পদার্থটা বর্ণহীন হয়ে যায়। অর্থাৎ তুমি পরীক্ষার খাতায় কিন্তু এইভাবে দেখাবে যে রঙিন পদার্থ তার সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করছে, এখানে বর্ণহীন পদার্থ সৃষ্টি হচ্ছে, বা এই রঙিন পদার্থটাকে বা রঙিন কালারটাকে সে দূরীভূত করে ফেলছে। তাহলে দেখো ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু খুব সহজেই এই রঙিন দাগটা ওঠানো যায়। এখানে আমরা একটা অ্যানিমেশনের দাগ দেখতে পাচ্ছি, এখানে ব্লিচিং পাউডার পানি দেওয়া হলো। খেয়াল করে দেখো খুব দ্রুতই কিন্তু রঙিন দাগটা বা ময়লা দাগটা উঠে যাচ্ছে। কাপড়, এই যে পাউডার, ব্লিচিং পাউডার, পানি বিক্রিয়া কিছুক্ষণ ঘষলে বা মোচড়ালেই কিন্তু উঠে যাচ্ছে রংটা। ঠিক একইভাবে আমরা যদি পরের অংশটাতে চলে যাই যে ব্লিচিং পাউডার দ্বারা জীবাণু কিভাবে ধ্বংস করা হয়, ঠিক একই রকম আমরা ঘরের মেঝে, কমোড কিংবা বেসিন থেকে জীবাণু ধ্বংস করার কাজে ব্লিচিং পাউডারটাকে ব্যবহার করে থাকি। তো ঠিক একই রকম ব্লিচিং পাউডারকে যখন ঘরের মেঝে কিংবা বেসিন, কমোডের উপরে রেখে আমরা পানি যোগ করি, তখন কি প্রথমেই ব্লিচিং পাউডারটা বা ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইডটা কার সাথে বিক্রিয়া করবে? পানির সাথে বিক্রিয়া করবে। পানির সাথে বিক্রিয়া করে ঠিক আগের মতন, একটু আগে যে বিক্রিয়াটা দেখে এসেছো, সে পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিডটা উৎপন্ন করে। আর হাইপোক্লোরাস অ্যাসিডটা ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন তৈরি করে, যেটা জীবাণুকে ধ্বংস করে। তোমরা এর আগেও টয়লেট ক্লিনারে দেখে এসেছো যে কিভাবে জীবাণুকে জার্মান অক্সিজেন মৃত জীবাণুতে পরিণত করে। এবং এইভাবেই কিন্তু আমাদের টয়লেট, ঘরের মেঝে বা ফ্লোর, বেসিন পরিষ্কার করা সম্ভব হয়।
এবার আমরা পরের টপিকটাতে চলে আসছি। পরের টপিকটার নাম হচ্ছে গ্লাস ক্লিনার। তোমরা ইতিমধ্যে কিন্তু টয়লেট ক্লিনার সম্পর্কে ধারণা পেয়ে এসেছো। তাহলে টয়লেট ক্লিনার কোথায় ব্যবহার করা হয়? আমাদের যে টয়লেটে যে সকল কমোড কিংবা বেসিন রয়েছে এ সকল পরিষ্কার করার জন্য আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করে থাকি। আর গ্লাস ক্লিনার কখন ব্যবহার করা হয়? গ্লাসের বা কাঁচের তৈরি যে সকল জিনিসপত্র রয়েছে তাদেরকে পরিষ্কার করার জন্য কিন্তু আমরা গ্লাস ক্লিনার ব্যবহার করে থাকি। তাহলে এখানে সংজ্ঞায় আমি দেখতে পাচ্ছি গ্লাস পরিষ্কার করার জন্য যে পরিষ্কারক দ্রব্যটা ব্যবহার করা হচ্ছে তাকেই আমরা গ্লাস ক্লিনার বলি। এখন কাঁচের গায়ে বা গ্লাসে কি ধরনের ময়লা থাকতে পারে যে আমাদেরকে গ্লাস ক্লিনার ব্যবহার করতে হবে? কাঁচের গায়ে তেল চর্বি জাতীয় পদার্থ থাকে বা গ্রিস জাতীয় পদার্থ থাকতে পারে। তখন যখন এই তেল চর্বি জাতীয় বা গ্রিস জাতীয় পদার্থগুলো থাকে কাঁচের গায়ে, এগুলোর উপর যদি ধুলোবালি এসে পড়ে, সেক্ষেত্রে কি কাঁচে ময়লা তৈরি হয়ে যায়। তার মানে কি এই ময়লাটা আমাদেরকে পরিষ্কার করতে হবে এবং ময়লা পরিষ্কারের জন্য আমরা এই গ্লাস ক্লিনারটাকে ব্যবহার করে থাকি। অর্থাৎ কাঁচ পরিষ্কারকরণে এমন একটি পরিষ্কারক পদার্থ ব্যবহার করতে হবে যা তেল চর্বি বা গ্রিজের সাথে বিক্রিয়া করে, কিন্তু কাঁচের উপাদান যেটা, কাঁচ কি উপাদানে তৈরি, সোডিয়াম বা ক্যালসিয়াম সিলিকেট, তার সাথে যাতে এই গ্লাস ক্লিনারটা বা গ্লাস ক্লিনার তৈরিতে যে পদার্থটা ব্যবহার হবে সেটা যাতে কখনোই আমাদের কাঁচের উপাদানের সাথে বিক্রিয়া না করে। কেন এটা বলছি একটু পরে এই ব্যাখ্যাটাতে আসবো আমরা। সাধারণত অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে তৈরিকৃত যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আমরা জানি যে অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করলে একটা দ্রবণ তৈরি হয় যেটা কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ, যেটাকে সংক্ষেপে কিন্তু অ্যামোনিয়া দ্রবণও বলা হয়ে থাকে। সেই অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে আইসোপ্রোপাইল অ্যালকোহল, তো এই আইসোপ্রোপাইল অ্যালকোহল কাকে বলা হচ্ছে এটা একটু দেখে নিই আমরা। এখানে খেয়াল করে দেখো যে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানলের ক্ষেত্রে তার যে গাঠনিক সংকেতটা সেটা কি জেনে এসেছি, এরকম দেখতে। অর্থাৎ আমি সোজাসুজি যদি দেখাই, এই সব হাতগুলোতে রয়েছে হাইড্রোজেন, এখানে রয়েছে OH। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালকোহল, যেটাকে আমি বলছি প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল। তো প্রোপানল এটা হচ্ছে 1 কেন? কারণ যেদিকে কার্যকরী মূলক থাকবে সেদিক থেকে কার্বনকে নাম্বারিং করা হবে 1 2 3। যেহেতু 1 নম্বর কার্বনে আমার OH মূলকটা আছে, এর নাম হচ্ছে প্রোপানল 1। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল কি জিনিস? এটা হচ্ছে প্রোপানল 1 বা এই অ্যালকোহলটার একটা সমাণু কি যাদের আণবিক সংকেতটা একই কিন্তু গাঠনিক সংকেতটা ভিন্ন। খেয়াল করে দেখো, এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল বলা হচ্ছে, এর OH-টা কোথায়? এর OH-টা কিন্তু 2 নম্বর কার্বনে। তুমি যেদিক থেকেই নাম্বারিং করো না কেন 1 2 3, এটা কিন্তু 2 নম্বর কার্বনেই পড়বে এবং এটার নাম হবে কিন্তু তখন প্রোপানল 2। প্রোপানল 2 একটা হাইফেন দিয়ে লেখা হয়। তো এই দুইটা যে আমরা অ্যালকোহল পড়লাম, আমরা এই অ্যালকোহলটাকে ব্যবহার করি আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেটা হচ্ছে কি প্রোপানলের একটা সমাণু। তো এই সমাণু নিয়ে আমরা এইচএসসিতে আরো বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্নভাবে সমাণু তৈরির যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো দেখব। এখানে আলোচনার সাপেক্ষে বা আলোচনার খাতিরে আমরা এই জিনিসটাকে নিয়ে আসলাম। তো এই আইসোপ্রোপাইল অ্যালকোহল মেশানো হচ্ছে কার সাথে? ওই যে অ্যামোনিয়া গ্যাসকে পানিতে দ্রবীভূত করে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডটা বানিয়েছিলাম তার সাথে। তাহলে এই আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে মিশিয়ে আমরা বানাচ্ছি এখানকার গ্লাস ক্লিনার। এবং একটু আগে যেটা বলছিলাম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে কিন্তু অ্যামোনিয়া দ্রবণও বলা হয়ে থাকে। তাহলে এখন আমরা দেখি যে কিভাবে এই গ্লাস ক্লিনার দ্বারা কাঁচটা পরিষ্কার করা হয়। গ্লাস ক্লিনারকে যখনই কাঁচের গায়ে দেওয়া হচ্ছে তখনই কি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কাঁচের যে তেল চর্বি বা গ্রিজ রয়েছে তার সাথে বিক্রিয়া করে সেই তেল চর্বি কিংবা গ্রিজটাকে অপসারণ করে। কাঁচের গায়ে যদি কোনো জৈব পদার্থ থাকে সেক্ষেত্রে কি হবে? কাঁচের গায়ে কোনো জৈব পদার্থ লেগে থাকলে তবে আইসোপ্রোপাইল অ্যালকোহল যেটা, সেই জৈব পদার্থটাকে দ্রবীভূত করে জৈব পদার্থকে কাঁচ থেকে অপসারিত করে। এইচএসসিতে গেলে তোমরা একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে লাইক ডিজলভস লাইক নামে একটা নীতি। তার মানে এটার সামারিটা এরকম দাঁড়ায় যে জৈব বিকারকগুলো জৈব পদার্থগুলোকে দ্রবীভূত করে আর অজৈব বিকারক বা পদার্থগুলো অজৈব পদার্থকে দ্রবীভূত করে। তার মানে যে যেরকম সে সেরকম পদার্থে দ্রবীভূত হবে, লাইক ডিজলভস লাইক নীতি। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে।
পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে গ্লাস ক্লিনারের মধ্যে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্যাসটা বের হচ্ছে সেটা কিন্তু নাকে এবং মুখে যেতে পারে, তো সেই দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাহলে দেখো যে গ্লাস ক্লিনারকে আমরা কিভাবে ব্যবহার করছি এবং কিভাবে গ্লাস ক্লিনারের দুটি উপাদান অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আইসোপ্রোপাইল অ্যালকোহলটা কাঁচের গায়ে বা গ্লাসের গায়ে লেগে থাকা যে সকল পদার্থগুলো, জৈব বা অজৈব পদার্থগুলোকে দূর করছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে টয়লেট ক্লিনারে আমরা ব্যবহার করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোস্টিক সোডা, যেটা গ্লাস ক্লিনারে আমরা অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম, এর কারণটা কি? তাই তো, অ্যামোনিয়ার দ্রবণ ব্যবহার করেছি, তার মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এর কারণটা আসলে কি? এর কারণটা খুবই সহজ। গ্লাস যেটা কাঁচ, সেটা কি সিলিকেট, সেটা সোডিয়াম কিংবা ক্যালসিয়ামের যে যৌগটা, শুরুতেই বলছিলাম যে সোডিয়াম সিলিকেট বা ক্যালসিয়াম সিলিকেট, তাই তো, কাচের উপাদান। তো এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, যেটা আমি টয়লেট ক্লিনারে ব্যবহার করে এসেছিলাম, তো সেটা কি করবে? কাঁচে বিদ্যমান যেই অম্লধর্মী অক্সাইড রয়েছে, যেমন এখানে সিলিকন ডাইঅক্সাইড রয়েছে, তার সাথে বিক্রিয়া করে দ্রবণীয় লবণ তৈরি করে ফেলে, যেটার নাম হচ্ছে সোডিয়াম সিলিকেট। এতে কাঁচের গায়ে ছোপ ছোপ গর্ত সৃষ্টি হয়, তার মসৃণতাটা নষ্ট হয়ে যায়। খেয়াল করে দেখো, এই যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি কাঁচ বা গ্লাস ক্লিনারে ব্যবহার করি, সে কাঁচের উপাদানের সাথে বিক্রিয়া করে এখানে সোডিয়াম সিলিকেট বানিয়ে ফেলবে, যেটা কি করবে? কাঁচের গায়ে ছোপ ছোপ গর্ত সৃষ্টি করবে, অর্থাৎ কাঁচের যে সামগ্রীটা রয়েছে তার মসৃণতাটা নষ্ট করবে। এই কারণে কিন্তু গ্লাস ক্লিনার গাঢ় ক্ষার, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আমরা ব্যবহার করি না, সেখানে আমরা মৃদু ক্ষার ব্যবহার করি, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কারণ মৃদু ক্ষার অ্যামোনিয়া কাচের মৃদু ক্ষার যে অ্যামোনিয়াটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা, সেটা কাচের পাত্রের সাথে সরাসরি বিক্রিয়া করে না বলে কাচের পৃষ্ঠতলটা সুরক্ষিত থাকে। অপরদিকে আমরা যে টয়লেট ক্লিনার, সেখানে কিভাবে অ্যামোনিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে পারি? কারণটা হচ্ছে কি, কমোড, বেসিন কিংবা প্যান বা ফ্লোরের যে টাইলসটা, সেটা দৃঢ় পদার্থে তৈরি এবং ক্ষয়রোধী পদার্থ দিয়ে তৈরি করা থাকে। ফলে কি হয়, এই সকল তীব্র যে ক্ষারগুলো, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, সরাসরি তারা বিক্রিয়া করে কিন্তু কমোড কিংবা বেসিন, প্যান, টাইলস ইত্যাদি পৃষ্ঠতলের কিন্তু ক্ষতি সাধনটা করতে পারে না। এই জন্যই আমরা টয়লেট ক্লিনারে একদম টেনশন ছাড়াই যে সোডিয়াম হাইড্রোক্সাইডটা সেটা ব্যবহার করতে পারি। আর গ্লাস ক্লিনারে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতন তীব্র ক্ষারগুলোকে ব্যবহার না করে এখানে মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বা অ্যামোনিয়া দ্রবণকে ব্যবহার করে থাকি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিতে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।